সদ্য গ্রেপ্তার হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান সহ 12 জন সেনা সদস্য। আর এরা প্রত্যেকেই নাকি একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন, আর যাদের মধ্যে 5 জনই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরোধী বলেই পরিচিত। এবার এই গ্রেপ্তারের পরে পিলখানায় ঘটে গেল একটি অগ্নিকাণ্ড। ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ড? সবটাই কি কাকতালীয়? উঠছে প্রশ্ন। বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরের অভ্যুত্থানের চেষ্টা, গোপন বৈঠক এবং সেনাপ্রধানকে অপসারণের ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে একের পর এক প্রতিবেদন। কখনো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, আবার কখনো বাংলাদেশ সেনাবাহিনীর নামে অতিরঞ্জিত সব সংবাদ প্রতিনিয়ত প্রকাশ করছে দেশটি। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনাপ্রধান, সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত একটি নাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফা আন্দোলন, শেখ হাসিনার পতন, তারপর যে অন্তর্বর্তী সরকার, আলোচনায় এসেছিল তার নামটিও প্রধান উপদেষ্টা হিসেবে। তবে সেনাবাহিনীতে জেনারেল ভূঁইয়ার দায়িত্ব পালনকালেই বাংলাদেশ দেখে শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং দশম সংসদের ভোটারবিহীন নির্বাচন। এমনকি অভিযোগ রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট ছিলেন আইকেবি। দুর্বিনীত আচরণ না করে জনগণের অনুগত হন। জনগণ আপনাদের রক্ষা করবে। আপনারা জনগণের দ্বারা নিযুক্ত, জনগণের অধীনস্থ বাহিনী। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ বাংলাদেশের জনগণের পক্ষে। কয়েকজন দুর্বৃত্ত জেনারেলের জন্য পুরো বাহিনীকে বিপদে ফেলবেন না। জেনারেল সাহেবেরা আপনাদের বুদ্ধি বেশি হতে পারে, কিন্তু আক্কেল কম। ভলকার তুট সাহেবের কথাকে কাউন্টার দিতে গেলেন কোন আক্কেলে? কখনো কখনো চুপ থাকতে হয়। আপনারা যে কাউন্টার দিচ্ছেন তার অর্থ হলো ভলকার তুট সাহেব মিথ্যা বলছে। ওয়াকার সাহেব আপনারা কত সত্য বলেন ওইটা সারা দুনিয়ার মানুষ জানে। উঠতে বসতে হাসিনার মতো মিশা কথা বলে। একটা এপিসোড লিখছিলাম ওয়াকারের যত মিশা কথা, 11টা মিশা কথা আইডেন্টিফাই করছিলাম, পরে আর দেই নাই। নেহাত মায়া কইরা হাটের রুগী তো এত চাপ দেওয়া ঠিক হবে না। আঙ্গুল তুলে সাবধান করছিলেন না? আমরা জনগণের পক্ষ থেকে আঙ্গুল তুলে সাবধান করতেছি। জাতিসংঘের মিশনে যাওয়া আপনি আর আপনার দুর্বৃত্ত জেনারেলদের গোয়াট্টমির জন্য যদি বন্ধ হয়ে যায় আপনার কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। আমরা বিপ্লব করে আসছি, আঙ্গুল তোলারে আমরা ডরাই না। আমরা 18 কোটি জনতা চিক করে দিলে উদ্ধত আঙ্গুল কানে দিতে হবে, নয়তো কানপট্টি ফেটে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আমি আপনাদের কাছে আশা রাখবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এবং লাইক করেন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত নাম জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। 2012 থেকে 2015 সাল পর্যন্ত সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব সামলেছিলেন তিনি। অবসরের 9 বছর পর জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ছাত্র জনতার ব্যাপক সমর্থন পান আইকেবি। তবে সেনাবাহিনীতে জেনারেল ভূঁইয়ার দায়িত্ব পালনকালেই বাংলাদেশ দেখে শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং দশম সংসদের ভোটারবিহীন নির্বাচন। এমনকি অভিযোগ রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট ছিলেন আইকেবি। এ নিয়ে 12 পর্বের ধারাবাহিক পোস্ট ফেসবুকে প্রকাশ করেছেন তিনি। 2013 সালের 5 মে রাতে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ব্যাপক দমনপীড়ন ও নির্যাতনের মাধ্যমে বর্বরতার নজির স্থাপন করে আওয়ামী লীগ সরকার। অনেকেরই অভিযোগ গণহত্যা এড়ানোর জন্য নিশ্চুপ ছিলেন সাবেক সেনাপ্রধান। তবে জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার দাবি, জনপ্রতিরোধ তৎকালীন সরকারের জন্য ঝুঁকিপূর্ণ না হওয়ায় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়নি। এছাড়াও আইকেবি জানান, ভয়াল এই রাতে রাজপথে সাধারণ মানুষ কিংবা মুসলিমদের সমর্থক এমনকি রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতি ছিল বিস্ময়কর ও হতাশাজনক। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে নিজ বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনার সময় আইকেবি ও তৎকালীন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ বিদেশে অবস্থান করছিলেন। এই ঘটনা ঘটে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর নির্দেশনায়, যা তত্ত্বাবধান করেন ভারপ্রাপ্ত সেনাপ্রধান ও DGFI। শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসা থেকে এমন ঘটনা বাস্তবায়ন করা হয় বলে দাবি করেন তিনি। সাবেক সেনাপ্রধানের দাবি, ক্ষমতায় থাকাকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নিয়োগকে প্রভাবিত করতে বিশেষ কৌশল নেয় বিএনপি। অন্যদিকে ক্ষমতার মসনদে বসে পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাতিল করে দেয় আওয়ামী লীগ। আইকেবি জানান, 154টি আসন আওয়ামী লীগ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবার ঘটনা জনগণ জানলেও গোপন ছিল সেটেলমেন্টের বিষয়। কয়েকটি পশ্চিমা দূতাবাসের চাপে নির্বাচনের 6 মাসের মধ্যে আবারও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সমঝোতা করে আওয়ামী লীগ, বিএনপি ও জামাত। তবে ক্ষমতা গ্রহণ করেই প্রতিশ্রুতি ভঙ্গের পথে হাঁটেন শেখ হাসিনা। সেই নির্বাচনে সেনাবাহিনীর ব্যবহার করা হয়নি, তাই পাতানো নির্বাচনে সেনাবাহিনী কিংবা সেনাপ্রধানের ভূমিকা ছিল না বলে দাবি করেন আইকেবি।
ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসার পর আইকেবির নেতৃত্বে বাংলাদেশ সামরিক বাহিনীতে গঠিত হয় প্যারা ইনফ্যান্ট্রি। অনেকে এক্ষেত্রে গোয়েন্দা সংস্থা রয়ের সম্পৃক্ততার অভিযোগ তুলে ধরেন। এক্ষেত্রে সাবেক সেনাপ্রধান জানান, ভারত নিজেদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার মতো দল গড়ে তুলবে, বিষয়টি চিন্তা করাও অমূলক। নয়াদিল্লির এজেন্টরাই ঢাকায় সেনাপ্রধান পদে আসীন হন, এমন যুক্তিরও খণ্ডন করেন আইকেবি। ইঙ্গিত দেন, স্বাধীনতার পর থেকে প্রায় সকল সরকার প্রধান ভারতের আজ্ঞাবহ ছিল, সে হিসেবেই সেনাবাহিনীর শীর্ষ পদে করা হয় রদবদল। সেনাপ্রধান নিয়োগে রাষ্ট্রের শাসকরা প্রভাবিত ছিলেন বলেও দাবি করেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে UNDPKO এটার যে নির্দেশিকা সেটা গুরুতরভাবে লঙ্ঘন করে দেশবাসীর বিরুদ্ধে এই বিশ্ব সংস্থার লোগোযুক্ত সাজোয়া যান ব্যবহার করছে, যেটাকে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বলা হয়। অনেক ক্ষেত্রে বিজেপি, পুলিশ, র্যাব এবং আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠীগুলো মোতায়েনকৃত সামরিক বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই সুযোগ নিয়ে এই সকল বাহিনী প্রতিবাদী নিরীহ নাগরিকদের উপরে নির্বিঘ্নে নিপীড়ন চালাইছে। ভিডিও চিত্রে আরো দেখা গেছে, যখন নিরস্ত আন্দোলনকারীরা আক্রান্ত হচ্ছিল তখন সেনাবাহিনী কোথাও তাদের রক্ষার জন্য আগায় আসেনি, নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলো কোথাও কোণঠাসা হয়ে পড়লে সেনাবাহিনী সেখানে জনতার উপরে আক্রমণ চালাইছে, অগণিত গুলি ছুটছে এবং এতে অজস্র মানুষ হতাহত হয়েছে। 7 নাম্বার পয়েন্ট, যখন সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তখন কমান্ড এবং নিয়ন্ত্রণ কাঠামো স্পষ্টভাবে সংজ্ঞায়িত হওয়া প্রয়োজন। সাধারণত এই ধরনের অভিযানে সুপিরিয়র ফোর্স অর্থাৎ সেনাবাহিনী নেতৃত্ব দেয়। তবে 2024 সালের জুলাই আগস্ট মাসে সেনাবাহিনী অধীনস্থ বাহিনী হিসেবে কাজ করছিল নাকি তারা নিয়ন্ত্রণ গ্রহণ করছিল সেটা তাদের বক্তব্যে স্পষ্ট না। এছাড়া এই অভিযান পরিচালনার জন্য কোনো যৌথ কমান্ড সেন্টার গঠিত হয়েছিল কিনা সে বিষয়ে সেনা সদর নিশ্চুপ থেকে কোনো একটা বড় সত্য আড়ালে রাখতে চাইছে। গত বছরের আন্দোলন বিক্ষুব্ধ সময় জুলাই মাসের 3য় সপ্তাহের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ক্যান্টনমেন্টগুলোকে কেন্দ্র করে সেই অঞ্চলের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় সাধন এবং নেতৃত্ব প্রদানের দায়িত্ব অর্পিত হয়েছিল সংশ্লিষ্ট জিওসিদের উপরে। আমার বিনীত প্রশ্ন, এই বিষয়ে জেনারেল সাহেবেরা তাদের প্রতিক্রিয়াপত্রে এখন কেন কোনো কথা বলতেছেন না? 8 নাম্বার, সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে যখন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আওয়ামী লীগ সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বিশেষ করে যাত্রাবাড়ি এলাকা সাফ করতে যৌথ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা সেখান থেকে দমনকারীদের সামরিক কৌশলগত সহায়তা প্রদান করছিল, যাতে পুলিশ, র্যাব সহ মাঠে নামা অন্যান্য নিপীড়নকারী শক্তিগুলো নিরাপদে আন্দোলনকারীদের উপরে সারাশি আক্রমণ চালাইতে পারে। সেদিন বিক্ষোভরত শিক্ষার্থী জনতার উপরে চালানো অভিযানে সেনাবাহিনী প্রাণঘাতী গুলি ছুড়ছে, সেখানে তারা বহু প্রতিবাদকারীকে হতাহত করে ছত্রভঙ্গ করছে। 9 নাম্বার, 2024 সালের 22 জুলাই সেনাপ্রধান যাত্রাবাড়ি পরিদর্শন করেন। সেখানে 17 থেকে 21 জুলাইয়ের মধ্যে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়। জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে গিয়ে ঘোষণা করেন হাইওয়ে ক্লিয়ার্ড, যা স্পষ্টতই প্রমাণ করে এই অভিযান তার নেতৃত্বে পরিচালিত হয়েছে। অথচ তারাই দাবি করতেছে খুনি হাসিনা নাকি সেনাবাহিনীকে শুধুমাত্র জনপ্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন করছিল। যদি তাই হয় তাহলে সেনাপ্রধান এই ক্ষেত্রে তার সীমার অতিরিক্ত আচরণ করে দেশের প্রচলিত আইন কানুন এবং রাষ্ট্রাচার লঙ্ঘন করছেন। সেদিন তার যাত্রাবাড়ি পরিদর্শন এবং একই সময় সেখানে আইজিপি এবং র্যাবের মহাপরিচালকের উপস্থিতিকে একটা কাকতালীয় ঘটনা হিসেবে দেখানোর অপচেষ্টা হয়েছে, যা থেকে বোঝা যায় তারা এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে এবং জাতিসংঘকে বোকা এবং নির্বোধ মনে করে। 10 নাম্বার, সেনা সদর দপ্তরের প্রতিক্রিয়া 2(1) অনুচ্ছেদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। তবে এটা গুরুত্বপূর্ণ যে প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো অভিযান সংক্রান্ত আদেশ বা অপারেশনাল অর্ডার জারি করে না। এই দায়িত্ব সশস্ত্র বাহিনী বিভাগের উপরে ন্যস্ত। তথ্য বিশ্লেষণ করে মনে হচ্ছে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে পিএসও এএফডিকে হয়তো পাশ কাটায় দেওয়া হয়েছে, হয়তো সেই সময় এএফডির কোনো ভূমিকাই ছিল না, কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল এএফডিকে। 11 নাম্বার, জনপরিসরে প্রদর্শিত বিভিন্ন ভিডিওতে সেনাবাহিনীর নির্দিষ্ট কিছু কর্মকর্তা এবং সদস্যদের দ্বারা পরিকল্পিত টার্গেট কিলিং এর নির্মম দৃশ্য দেখা গেছে। এছাড়া 2টা ব্রিগেডের কমান্ডারকে গণমাধ্যমের সামনে খুবই উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে। যদিও সেনাপ্রধান এই সকল দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক তদন্ত, আদালত, কোর্ট অফ ইনকোয়ারি গঠনের খবর পাওয়া যায়নি। তারা এখনো সামরিক বাহিনীতে কাজ করতেছে। বিভিন্ন স্থাপনে আমরা যখন গিয়েছি, ওখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থীরা ছিল না, সমস্ত যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত, দেশকে যারা নিশ্চিহ্ন করতে চায় তারাই করতে চেয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সম্মানীয় সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমূলে মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি। আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি অলরেডি 72 আওয়ার্স আমরা পার করেছি এবং জনমনে স্বস্তি এসছে। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটি প্রশিক্ষিত পেশাদার বাহিনী। আমরা আমাদের কার্যপরিধি সম্বন্ধে আমরা জানি এবং যে উদ্দেশ্যে আমরা এসেছি যে দুর্বৃত্তদেরকে নির্মূল করা এবং জনমনের স্বস্তি ফিরে নিয়ে আসা, সেটা আমরা ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে করব এবং জনমনে দ্রুতই স্বস্তি ফিরে আসবে বলে আশা করি। 12 নাম্বার,
যখন বিজিবি, র্যাব, পুলিশ এবং আওয়ামী লীগ সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলা নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করতেছিল, তখন সেখানে উপস্থিত সেনাবাহিনী খুন এবং জখমকারীদের কর্মকাণ্ডে কোনো একটা ক্ষেত্র বাধা দেয়নি। উপরন্তু দেখা গেছে সেখানে সেনাবাহিনীর উপস্থিতি এই সমস্ত খুনে বাহিনীকে হত্যাযজ্ঞ চালাইতে বেপরোয়া উৎসাহিত করে তুলছে। মোতায়েনকৃত সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালনরত বাহিনীগুলোর জন্য ঢাল হিসেবে কাজ করছে। তারা নিরস্ত্র মানুষের উপর সংগঠিত হত্যাকাণ্ড নিয়ন্ত্রণের জন্য কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। 13 নাম্বার, বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার চূড়ান্ত ধাক্কা আসে 2024 সালের 5ই আগস্টের পর, যখন সেনাবাহিনী আনুমানিক 626 জন অভিযুক্ত হত্যাকারী এবং অপরাধীকে নিরাপদ আশ্রয় এবং পালিয়ে যাওয়ার সুযোগ দেয়। এই অভিযুক্তদের মধ্যে ছিল রাজনৈতিক নেতা, বিনা ভোটে নির্বাচনের এমপি, মন্ত্রী হওয়া কিছু দাগী লোক এবং র্যাব এবং পুলিশের উচ্চপদস্থ কিছু চিহ্নিত কর্মকর্তা। এদের অনেকেই জুলাই আগস্টে দেশব্যাপী সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। উচিত ছিল আলোচ্য অপরাধীদের আইন, আদালত এবং বিচারের হাতে তুলে দেওয়া, যাতে দেশে ন্যায় বিচারের নতুন ধারার সূচনা হতে পারে, কিন্তু কিছুতেই সেটা নিশ্চিত করা সম্ভব হয়নি এই সেনাপ্রধানের জন্য। 14 নাম্বার, মানবাধিকার লঙ্ঘনকারীদের সুরক্ষা দেওয়ার যে অপচেষ্টা সেনাবাহিনী চালাচ্ছে তা আইন অমান্যকারী কর্ম, যা শাস্তিযোগ্য অপরাধ। জাতিসংঘের প্রতিবেদনে উপস্থাপিত প্রমাণসমূহ মোকাবেলা করার লক্ষ্যে সেনাবাহিনী কোনো ধরনের স্বতন্ত্র তদন্ত সম্পন্ন বা পাল্টা প্রমাণ উপস্থাপন না করেই আলোচ্য রিপোর্ট সরাসরি অস্বীকার করে ফেলছে। জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনটা ব্যাপক সাক্ষাৎকার, ফরেনসিক বিশ্লেষণ, ভিডিও প্রমাণ এবং বিশদ নথিপত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর বিপরীতে সেনাবাহিনী তাদের সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে কোনো স্বচ্ছ স্বাধীন তদন্ত পরিচালনা করেনি। এ ধরনের তদন্ত ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে জাতিসংঘের প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করা ভুল, উদ্দেশ্য প্রণোদিত এবং দায়িত্বজ্ঞানহীনতা। না হলে তিনি বা তারা এমন কাজ করতেন না। এই প্রতিবেদনকে অন্ধভাবে নাকচ করার মাধ্যমে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করার পরিবর্তে সেনাবাহিনী ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদেরকে রক্ষা করেছে। এটি মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি সেনাবাহিনীর প্রতিশ্রুতি সম্পর্কে গুরুতর প্রশ্ন তোলে। 15 নাম্বার, মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে সেনাবাহিনীকেই সহায়তা করতে হবে। আগায় না আসলে এদের কোনো উপায় থাকবে না। জাতিসংঘের প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করার পরিবর্তে সেনাবাহিনীর উচিত দায়িত্বশীল ভূমিকা পালন করা, অর্থাৎ স্বীকার করা যে মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হয়েছে এবং ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তারা এখন কাজ করবে। তাদের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো সেনাবাহিনীর মধ্যে যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা। সেনাবাহিনীকে অবশ্যই তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে হবে, সামরিক নথিপত্রের উপরে প্রবেশাধিকার দিতে হবে এবং দোষীদের বিচারের আওতায় আনতে সহায়তা করতে হবে। এর মধ্যে কোনো যদি কিন্তু নাই। মানবাধিকার লঙ্ঘনকারীদের রক্ষা করার চেষ্টা করে সেনাবাহিনী নিজেই তার প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে। এতে তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার হওয়ার পরিবর্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে জনসাধারণের মনে সন্দেহ আরো গভীর হচ্ছে, এমনকি জাতিসংঘের মিশনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে যাচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বকে বুঝতে হবে, তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হলে এর সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে সঠিক তদন্ত আবশ্যক। এর জন্য অপরাধীদের চিহ্নিত করাই আজ প্রথম কাজ। অভিযুক্ত অপরাধী এবং হত্যাকারীদের বিচার ব্যবস্থার হাতে তুলে দেওয়া, OHCHR এর তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা, প্রাসঙ্গিক নথিপত্র এবং অন্যান্য প্রমাণ সরবরাহ করা, তাদের বাহিনীর সদস্যদের দ্বারা সংগঠিত অন্যায় প্রমাণিত হলে তা স্বীকার করার মাধ্যমেই শুধু বাংলাদেশ সেনাবাহিনী তার হারানো গৌরব, বিশ্বাস এবং মর্যাদা পুনরুদ্ধার করতে পারবে। দুর্বিনীত আচরণ না করে জনগণের অনুগত হন। জনগণ আপনাদের রক্ষা করবে। আপনারা জনগণের দ্বারা নিযুক্ত, জনগণের অধীনস্থ বাহিনী। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ বাংলাদেশের জনগণের পক্ষে। কয়েকজন দুর্বৃত্ত জেনারেলের জন্য পুরো বাহিনীকে বিপদে ফেলবেন না। জেনারেল সাহেবেরা আপনাদের বুদ্ধি বেশি হতে পারে, কিন্তু আক্কেল কম। ভলকার তুর্ক সাহেবের কথাকে কাউন্টার দিতে গেলেন কোন আক্কেলে? কখনো কখনো চুপ থাকতে হয়। আপনারা যে কাউন্টার দিচ্ছেন তার অর্থ হলো ভলকার তুর্ক সাহেব মিথ্যা বলছে। ওয়াকার সাহেব আপনারা কত সত্য বলেন ওইটা সারা দুনিয়ার মানুষ জানে। উঠতে বসতে হাসিনার মতো মিশা কথা বলেন। একটা এপিসোড লিখছিলাম ওয়াকারের যত মিশা কথা, 11টা মিশা কথা আইডেন্টিফাই করছিলাম, পরে আর দেই নাই। নেহাত মায়া কইরা হাটের রুগী তো এত চাপ দেওয়া ঠিক হবে না। আঙ্গুল তুলে সাবধান করছিলেন না? আমরা জনগণের পক্ষ থেকে আঙ্গুল তুলে সাবধান করতেছি। জাতিসংঘের মিশনে যাওয়া আপনি আর আপনার দুর্বৃত্ত জেনারেলদের গোয়াট্টমির জন্য যদি বন্ধ হইয়া যায় আপনার কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। আমরা বিপ্লব করে আসছি, আঙ্গুল তোলারে আমরা ডরাই না। আমরা 18 কোটি জনতা সিক্কর দিলে উদ্ধত আঙ্গুল কানে দিতে হবে, নয়তো কানপট্টি ফেটে যাবে। কি কয় সিক্কর দিব শুনে রাখেন। জাতিসংঘ বা জাতিপুঞ্জ, ইউনাইটেড নেশন অতি সম্প্রতি বাংলাদেশের বিষয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছে। জাতিসংঘের যে সকল খুব গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে তাদের যে মানবাধিকার সংস্থা, সেই মানবাধিকার সংস্থার যিনি প্রধান তিনি অতি সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন, মিস্টার তুর্ক। তো এই ভদ্রলোক যেটা বলেছেন সেটা হলো, যখন জুলাই আগস্ট আন্দোলন চলছিল, বিপ্লবের প্রস্তুতি হচ্ছিল, তখন সেনাবাহিনী যেন গুলি না চালায়,
এবং সেনাবাহিনী যদি গুলি চালায় তাহলে তাদেরকে জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে, এরকম একটি চাপ সেনাবাহিনীর উপর প্রয়োগ করা হয়েছিল। এবং এই কথার ফলে আমাদের যে রাজনৈতিক অঙ্গনে রীতিমতো বিস্ফোরণ তৈরি হয়েছে। এর কারণ হলো যে আমরা যেভাবে ম্যাটিকুলাস ডিজাইনের কথা শুনছি, সেই ম্যাটিকুলাস ডিজাইনটা আসলে কী আমরা এখনও বুঝে উঠতে পারিনি। আমরা যে যার মতো করে বর্ণনা করছি যে এই ম্যাটিকুলাস ডিজাইনের পিছনে অর্থ ছিল, এর সঙ্গে আমেরিকার এফবিআইয়ের কর্মকাণ্ড ছিল, জো বাইডেনের ডিপ স্টেট পলিসি ছিল, এমনকি ভারতের কাউন্টার টেররিজমের যে অংশটি আমেরিকার সঙ্গে এবং মোসাদের সঙ্গে একত্রে কাজ করে, তাদের একটি ইনভলভমেন্ট এখানে ছিল। আমরা এখানে যে সকল গোলাগুলি ব্যবহৃত হয়েছে, অনেকে নিহত হয়েছে, এখানে যে বোরের অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং যে মানের গুলি ব্যবহার করা হয়েছে, এটি বাংলাদেশের সাধারণত পুলিশের কাছে এটি নেই। তাহলে এই গুলি আসলে কোত্থেকে? এই কথা বলে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের চাকরি চলে গেছে এবং এটিকে আমরা ম্যাটিকুলাস প্ল্যানের মধ্যে রেখেছিলাম। দ্বিতীয়ত, আমরা এই সময়টিতে যারা এই বিপ্লব করেছে ছাত্র জনতা, এক পক্ষ মনে করেছিলাম যে এরা আকাশের আবাবিল পাখি, এরা তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে কোনো রকম স্বার্থ ছাড়া দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা এই জাতিকে শেখ হাসিনার কবল থেকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে। কিন্তু তাদের পিছনে কোনো শক্তি থাকতে পারে, কোনো কুটচাল থাকতে পারে, তারা কারো দ্বারা ইউজড হতে পারে, তাদেরকে কেউ শিখিয়ে দিতে পারে, এই কথা আমরা কিন্তু এখন পর্যন্ত ভাবিনি। তৃতীয়ত, সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে আমরা ভীষণ রকম উদ্বেলিত ছিলাম। আমরা মনে করেছিলাম যে জনগণের প্রতি ভালোবাসার কারণে, স্নেহের কারণে, দেশের গণতান্ত্রিক বোধ এবং বুদ্ধির যে চর্চা সেটাকে সমুন্নত রাখতে এবং একটি সরাসরি সরকারকে বিদায় রাখার জন্য সেনাবাহিনী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। কিন্তু সেনাবাহিনী যে কেবলমাত্র তাদের চাকরি বাঁচানোর জন্য কিংবা জাতিসংঘে তারা যে দায়িত্ব পালন করে সেখান থেকে তারা যে ডলার পায়, সেই ডলারের লোভে তারা সরকারের সেই নির্দেশনাসমূহ অমান্য করেছে এবং নিজেদেরকে নিষ্ক্রিয় রেখেছে। এই যে কথাগুলো এখন আমাদেরকে চিন্তা করতে হচ্ছে, সত্য মিথ্যা পরে দেখা যাবে, কিন্তু এই কথাগুলো কিন্তু এখন চিন্তার মধ্যে চলে এসেছে, যার ফলে পুরো সরকার ব্যবস্থা, তারপরে পুরো এই বিপ্লব, পুরো আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ, নির্বাচন, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে যে আশঙ্কাগুলো দেখা দিয়েছে, সেই আশঙ্কাকে নিয়েই মূলত আজকে কিছু কথা আপনাদেরকে বলবো। প্রথমত হলো যে জাতিসংঘ যে কাজগুলো করে, সেই কাজগুলো তাদের পিছনে একটা বিরাট স্বার্থ থাকে। এই যেমন ধরুন আমাদের দেশে রোহিঙ্গা যারা আছে, এই রোহিঙ্গাদেরকে ব্যবহার করে জাতিসংঘ কিন্তু মূলত ব্যবসা করছে। এখানে তারা যে টাকা দিচ্ছে তার সিংহভাগই তারা মেরে দিচ্ছে। অর্থাৎ এই রোহিঙ্গারা বাংলাদেশে আছে, তাদেরকে দেখিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা চাঁদা আদায় করছে, ডোনেশন দিচ্ছে, 80 টাকা নিজেরা মেরে দিচ্ছে, গাড়ি বাড়ি আসা যাওয়া, প্লেন ভাড়া, চার্টার প্লেনে করে বাংলাদেশে আসছে, আবার এখান থেকে হেলিকপ্টারে করে তারা যাচ্ছে। তো এখন একজন কর্মকর্তা, জাতিসংঘের একজন কর্মকর্তা, তো যারা শরণার্থী বিষয়ক কর্মকর্তা, মানবাধিকার বিষয়ক কর্মকর্তা, এরকম আরও অনেক কর্মকর্তা যারা আসেন, তো এরকম একজন কর্মকর্তার পিছনে ধরুন 1 কোটি টাকা খরচ গেল, আর তিনি এখানে দিয়ে গেলেন 50 লাখ টাকা, এসে 50 লাখ টাকা দিয়ে গেলেন। এরকম ঘটনায় কিন্তু রোহিঙ্গাদেরকে নিয়ে ঘটছে এবং এই রোহিঙ্গার সমস্যার তারা সমাধান যদি করে তাহলে তাদের এই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, তারা কিন্তু এই যে করোনা নিয়ে ব্যবসা করে, ভীষণ রকম করোনা নিয়ে ব্যবসা করে। তৃতীয়ত, তারা পরমাণু, তাদের একটা কমিশন আছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক কমিশন। এই কমিশনের মাধ্যমে বিভিন্ন জাতিকে ভয় দেখিয়ে যে তোমাদের দেশে তোমরা পরমাণু গবেষণা চালাচ্ছ, কাজে তোমাদের উপর এম্বার্গো দেওয়া হবে, এই ভয় দেখিয়ে তারা কিন্তু কোটি কোটি নয়, মানে বিলিয়ন বিলিয়ন ডলার ঘুষ খায়। কখনো সরকারিভাবে মানে জাতিসংঘের ফান্ডে টাকা দিতে হয়, কখনো ব্যক্তিগতভাবে জাতিসংঘের যারা কর্মকর্তা তারাও কিন্তু এই টাকা গ্রহণ করে। ফলে জাতিসংঘ সাধ্য হাত তেঁতুলের বেশি নয়। এটি সাম্রাজ্যবাদী শক্তির একটা হাতিয়ার, তৃতীয় বিশ্ব এবং দ্বিতীয় বিশ্বকে দমন করার জন্য এবং প্রতিপক্ষকে দমন করার জন্য। আরও যদি স্পষ্টভাবে বলি যে এই জাতিসংঘের পুরো মেশিনারিটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের হাতিয়ার। তারা এই হাতিয়ার ব্যবহার করে কখনো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়, কখনো আসাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়, কখনো সেই হাইতিতে সৈন্য পাঠায়, কখনো তারা এই প্রতিষ্ঠানটাকে ব্যবহার করে, ন্যাটোকে ব্যবহার করে তারা বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে দেয়, কখনো কখনো কোনো দেশের সহায় সম্পত্তি তারা সেখানে লুটপাট করে নেয়। বোঝার চেষ্টা করুন, এখন তারা ইউক্রেনকে নিয়ে যে খেলা খেলছে, পুরো দেশটাকে তছনছ করে ছেড়ে দিচ্ছে। পৃথিবীর যে কয়টি সভ্য এলাকা রয়েছে এবং খনিজ সম্পদে পরিপূর্ণ, যেটিকে স্বর্গভূমি বলা যেতে পারে, সেটি হলো এই ইউক্রেন। সেই ইউক্রেনকে তারা যুদ্ধের মধ্যে ফেলে দিয়েছে। এখানে জেলেনস্কিকে ক্ষমতায় বসানো থেকে শুরু করে তাকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ঠেলে দেওয়া, পুরো কাজটাই করেছে ইউরোপ এবং আমেরিকা। এখন সেই কাজ করে তারা পুরো জাতি এবং ভূখণ্ডকে এমনভাবে তারা জিম্মি করে ফেলেছে যে তোমাদের দেশের যত দুর্লভ খনিজ সম্পদ রয়েছে
সেই দুর্লভ খনিজ সম্পদ এখন আমাদেরকে দিতে হবে। একমাত্র আমেরিকাই এটা চাচ্ছে $500 বিলিয়ন। আমাদের রিজার্ভ এই মুহূর্তে যদি $25 বিলিয়ন হয়, তাহলে তারা $500 বিলিয়ন এই সমপরিমাণ খনিজ সম্পদ তারা ইউক্রেন থেকে নিতে চাচ্ছে, এবং এই কাজ করার জন্য তারা জাতিসংঘকে তাদের টুলস হিসেবে ব্যবহার করেছে। এখন সেই জাতিসংঘ বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে ব্যবহৃত হয়েছে। কাজেই এখানে আগামীতে সেনাবাহিনীর অবস্থা কী হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অবস্থা কী হবে, ভৌগোলিক অবস্থা কী হবে, এই জিনিসগুলো মানে আগামীতে একটা বিশাল অশনীয় সংকট আমাদের জন্য তৈরি করে ফেলেছে। এই কারণে এই সংগঠনটি একবার যে দেশে নাক গলিয়েছে, সেই দেশটিকে সরাসরি জাতিসংঘের বিরুদ্ধে বিদ্রোহ করতে হয়েছে, এবং জাতিসংঘের সৈন্যদেরকে মেরে তাড়িয়ে তাদের লাশ টানিয়ে রেখে তারপরে তাদেরকে স্বাধীনতা ঘোষণা করতে হয়েছে। আপনারা তো রুয়ান্ডার কথা জানেন। তো রুয়ান্ডাতে জাতিসংঘ রক্ষী বাহিনী ছিল, বাংলাদেশের সেনাবাহিনীও সেখানে ছিল। তো সেই রুয়ান্ডার যে গৃহযুদ্ধ কিভাবে হয়েছিল, এবং সেই গৃহযুদ্ধ থেকে বের হয়ে এখন দেখেন রুয়ান্ডা তাদের যে নেতৃত্ব এখন পল কাগামে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রেসিডেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তার মতো এইরকম প্রাজ্ঞ অভিজ্ঞ যুদ্ধজয়ী নেতৃত্ব পৃথিবীতে বিরল। তিনি কি করেছেন? তিনি এই জাতিসংঘের বিরুদ্ধে যুদ্ধ করে জাতিসংঘকে পরাজিত করে তারপর তিনি সেখানে গিয়েছেন। আজ দেখেন আসাদের অবস্থা, এই জাতিসংঘ তাকে খেয়ে দিয়েছে, সাদ্দামকে জাতিসংঘ খেয়ে দিয়েছে, তারপর লিবিয়াকে জাতিসংঘ খেয়ে দিয়েছে, আফগানিস্তানকে জাতিসংঘ খেয়ে দিয়েছে। আফগানিস্তানের $8 বিলিয়ন আমেরিকা আটকে রেখেছে। তারা যদি মানে তালেবানরা তো আসলে অনেক সভ্য, তালেবানরা যদি সমস্ত আমেরিকান সৈন্যদেরকে জিম্মি করে রাখতো যেভাবে তারা বিজয়ী হয়েছিল, তাহলে এই $8 বিলিয়ন পরিবর্তে তারা $80 বিলিয়ন ক্যাশ পেমেন্ট করে তারপর তাদেরকে সেই জিম্মি ছাড়াতে হতো। কিন্তু তারা আমেরিকাকে বিশ্বাস করে সেই চুক্তি অনুযায়ী পুরো নিরাপদে আমেরিকান সৈন্যদেরকে তারা আফগানিস্তান ত্যাগ করার সুযোগ করে দিয়েছে। কিন্তু বিনিময় কী হলো? যেই মুহূর্তে তাদের শেষ সৈন্যটা চলে গেছে, অমনি তারা চোখ উল্টিয়ে ফেলেছে, এবং এখন আফগানিস্তানের কেবলমাত্র বৈদেশিক মুদ্রার অভাবে যে মানবতার অবস্থা যাচ্ছে, সেই মানবতার অবস্থাকে তারা আরও মানবতার করার জন্য পাকিস্তানকে লেলিয়ে দিয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে কিন্তু ওই $8 বিলিয়ন দিচ্ছে না। এবং পুরো এই যে কর্মকাণ্ডগুলো চলছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন কোথায়, জাতিসংঘের এই মহাসচিব কোথায়, তিনি কেন আফগানিস্তান যাচ্ছেন না, তিনি কেন বাংলাদেশে আসছেন? এটি হলো প্রশ্ন। এখন কথা হচ্ছে যে জাতিসংঘ যদি বাংলাদেশে এই যেটা মিস্টার তুর্ক বলেছেন যে তিনি তাদের কথায় তাদের প্রভাবে যদি শেখ হাসিনার পতন হয়ে থাকে, তাহলে এটার বিনিময় তারা চাইবেন, বিনিময় তাদেরকে দিতেই হবে। এখন সেই বিনিময়টা কি? এখানে একটা জটিল অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস পড়েছেন। প্রথমত, জাতিসংঘ কখনোই চীনকে এখানে ঘাঁটি গাড়তে দেবে না। দ্বিতীয়ত, এখানে তারা ভারতকেও ঘাঁটি গাড়তে দেবে না। এখানে তাদের জন্য সেন্ট মার্টিন লাগবে, এবং সেন্ট মার্টিন তাদের জন্য যে প্রস্তুত করা হচ্ছে না, বা এই গত 7 মাস ধরে সেন্ট মার্টিনকে যে জাতিসংঘের জন্য সাজানো হচ্ছে না নববধূ রূপে, আপনি কি করে বুঝলেন? একটু সেন্ট মার্টিন যেয়ে দেখেন তো, যাওয়ার চেষ্টা করে দেখেন তো কী অবস্থা হচ্ছে সেখানে। দ্বিতীয়ত, রোহিঙ্গাদেরকে নিয়ে জাতিসংঘের একটা মাস্টার প্ল্যান আছে, মায়ানমারকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে। তারা এই বাংলাদেশের ভিতর দিয়ে আরাকান রাজ্যের মধ্যে একটা সেফ জোন তারা করতে চাচ্ছে। আপনি বোঝার চেষ্টা করেন যে নো ফ্লাইং জোনের মধ্যে যদি একটা সেফ জোন তারা এই রোহিঙ্গাদের জন্য করে ফেলে, এবং সেই সেফ জোনের দ্বারা মায়ানমারের কোনো ক্ষতি হবে না। এর কারণ হলো এই এলাকাটি আলটিমেটলি আরাকান আর্মিদের দখলে চলে এসেছে। এখন এখানে যদি তারা একটা করিডোর তৈরি করে, একটা সেফ জোন তৈরি করে, পুরো যাকে বলা হয় ঝুঁকিটি বাংলাদেশের পার্বত্য অঞ্চলের উপর এসে যাবে। আর এখানে যদি তারা ঠিক সেই পূর্ব তিমুরের মতো একটি রাজ্য প্রতিষ্ঠিত করতে পারে, সেটা আরাকানে হোক, টেকনাফে হোক, উখিয়াতে হোক, বা যেখানেই হোক, এবং সেখানে যদি গুশমাহের মতো একজন শাসক তারা পেয়ে যায়, এবং আরেকটা নোবেল পুরস্কার সেখানে দেওয়া যায় তাদের মধ্য থেকে, এবং জাতিসংঘের আশ্রিত একটি রাজ্য সেখানে থাকে, এবং আমেরিকার সমস্ত প্রযুক্তি সেখানে স্থাপন করা যায়, তাহলে একই সঙ্গে ভারত, পাকিস্তান, চীন এবং বাংলাদেশ সবগুলোকে রীতিমতো দৌড়ের উপর রাখা যাবে। এখন এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আশঙ্কা হচ্ছে, শঙ্কা হচ্ছে, কথা হচ্ছে, বার্তা হচ্ছে, এগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো রা নাই, টু নাই, শব্দ নেই। আপনারা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন অনেক আমেরিকান দালালকে দেখতে পারবেন, সিআইএর এজেন্ট বলে পরিচিত, দীর্ঘদিন ধরে সিআইএর এজেন্ট হিসেবে পরিচিত, তাদেরকে দেখতে পাবেন। এরপর বাংলাদেশের নাগরিকত্ব নেই এরকম অনেক আমেরিকান দালাল ফড়িয়ারা এখন বাংলাদেশে ছড়ি ঘোরাচ্ছে। আর তারই মধ্যে যখন একের পর এক মব তৈরি হচ্ছে,
আইনশৃঙ্খলা যখন অবনতির চরমে, মানুষের প্রাণবায়ু যখন নাভিশ্বাসে পরিণত হয়েছে, অর্থাৎ প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।